স্প্যারিনিস আসলে এই রেমেডিটা অনেকেই হয়তো মানে পড়েননি এই কারণেই বললাম যে বিভিন্ন বইপত্র যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে রেমেডিটা সম্পর্কে খুব অল্প কিছু তথ্যই আপনার জানা থাকবে, কারণ এটা খুবই ছোট একটি রেমেডি এবং মোটামুটি অনেকে ভাবেন যে এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না, এর জন্যই হয়তো বা এটাকে একটু অবহেলায় আমরা রেখে দিই। কিন্তু এই বেলিস পেরিনিস মেডিসিনটা যে কতটা উপকারী এবং এটার ভিতরে যে কত কিছু আছে, যদি আজকে আমার এই প্রেজেন্টেশনটা আপনারা পুরোটুকু খেয়াল করেন এবং যারা দেশ এবং দেশের বাইরে দুর্দান্ত থেকে আমার আজকে লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বিনতিভাবে অনুরোধ করছি, যদি আপনারা একটু সময় নিয়ে আমার এই প্রেজেন্টেশনটা দেখেন তাহলে বেলিস পেরিনিসের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর আমি মূলত অনেক কষ্ট করে বিভিন্ন বইপত্র সফটওয়্যার ঘাটাঘাটি করে তবে কিন্তু আমার আজকে এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি। তো যাই হোক, আমি দেরি করছি না, আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। বেলিস পেরিনিসি এর কমন নাম আসলে দ্য ডেইজি ফুল, আমরা একটা ডেইজি ফুল থেকে এটা উৎপন্ন। এটা কিংডম হচ্ছে প্ল্যান্ট, স্টেজ হচ্ছে অ্যাকুইড, এটা সাইড হচ্ছে লেফট এবং এটা মায়াজম সোরিক এবং সাইকোটিক দুইটা মায়াজমে এখানে কাভারেজ দিয়েছে। এটা থার্মাল স্টেট হচ্ছে চিল, এটা অ্যাকশন নন পলিক্রেস্ট, থার্স্ট হচ্ছে থার্স্টি এবং মুন ফেস হচ্ছে লাস্ট কোয়ার্টার। এবার আমি আসি বেলিস পেরিনিস মেডিসিনটা আসলে কোথায় সব থেকে বেশি ব্যবহৃত হয়, মানে কোন জায়গাটাতে বা কি লক্ষণ দেখলে আমরা বেলিস পেরিনিস মেডিসিনটা ব্যবহার করবো। বলতে পারি এটা কজেস হিসেবে আমরা ধরতে পারি সাডেন ওয়েট chill to headache stomach or body, major surgical operation, infection of oats, injury, all effects of autoimmunity excess and masturbation. দেখা যাচ্ছে যে হঠাৎ করে যদি আমাদের শরীর ঠান্ডা থেকে গরম হয়ে যায় বা গরম থেকে হঠাৎ করে ঠান্ডা কোনো পানি দিয়ে কেউ শরীরটাকে ধৌত করলো, তারপরের থেকে যদি কারো রোগ লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু এটা বেলিস পেরিনিসের ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি। এটা বলতে পারেন কজেস, কারণ আমরা জানি যে আমরা যদি একটি রেমেডির কারণ জানতে পারি এবং যদি সেটার বুঝতে পারি যে এটার কারণে এই কারণে এটা হয়েছে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা রেমেডি যাচাই বাছাই করার ক্ষেত্রে কিন্তু সহজ হয়। যেমন ব্যথা পেলে আর্নিকা, এটা একটা সহজ বিষয়, আমরা বলে থাকি ব্যথা পেলে আর্নিকা, মনের ভিতরে অনেক কষ্ট পেলে প্রথম অবস্থায় ইগনেশিয়া, যদি মানে ক্রনিক হয়ে যায় তাহলে নেকটাম মিউট, এগুলো কিন্তু আমাদের একটা ইজি বিষয়, কারণ আমরা কজেসটা জানতে পারি কারণে কিন্তু আমরা পেশেন্টটাকে অনেকটা ইজি করে একটা প্রেসক্রাইব করতে পারি। তো হাউএভার যার কারণে বেলিস পেরিনিস মেডিসিনটা নিয়ে আমার আজকে আলোচনা। এখানে কি কি বিষয়, একটা হচ্ছে যে হঠাৎ গরম থেকে ঠান্ডা কোনো পানি লাগলে বা ঠান্ডা কোনো কারণে যদি তার সমস্যা হয় তাহলে, আর মেজর কোনো সার্জিক্যাল অপারেশন এর পরে যদি কারো কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু বেলিস পেরিনিসে খুব চমৎকার একটা রেমেডি। এবং ইনফেকশন অফ উডস মানে হচ্ছে যে হয়তো কেটে গেছে সেই জায়গাটা হচ্ছে শুকাচ্ছে না, স্কার টিস্যু থাকে অনেকের যেটা দেখা যাচ্ছে শুকাচ্ছে না, সেটা ইনফেকশন হয়ে গেছে, লাল হয়ে গেছে, পাস ফরমেশন হচ্ছে, ইচিং হচ্ছে, এবং কি হচ্ছে সোয়ালাইং হয়ে গেছে, এরকম জায়গাতে ক্ষেত্রে কিন্তু এই বেলিস পেরিনিস মেডিসিনটা খুব চমৎকার কাজ করে। ইনজুরি, যে কোনো ধরনের ইনজুরি, এবং আরেকটা কি এক্সেসিভ পরিমাণ ট্রমাটিক বা এক্সেস পরিমাণের যদি কেউ মাস্টারবেশন করে এবং তার পরিবর্তে বা তার অবস্থার কারণে যদি কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিন্তু বেলিস রেমেডিটা চমৎকার একটা রেমেডি। এটা মাত্র কজেস গেল। এবার আমি আসি মডালিটিস, অর্থাৎ বেলিস পেশেন্টদের কিসে বাড়ে এবং কিসে কমে। আমরা একটু খেয়াল করি, টাচ স্পর্শে তাদের সব ধরনের লক্ষণ বাড়ে। কোল্ড বাথ অর ড্রিঙ্ক, ঠান্ডা পানিতে, ঠান্ডা গোসলে বা ঠান্ডা পানিতে খেলে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। বিকামিং চিল্ড হোয়েন হট, মানে দেখা যাচ্ছে যে গরম থেকে এসে হঠাৎ করে একটা ঠান্ডা হয়ে গেল সে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তাদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পাচ্ছে। বিফোর স্টর্ম, একদম মানে একদম ঝড়ো হওয়ার আগে দেখা যাচ্ছে যে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। কন্টিনিউ মোশন, খুব চলাফেরা করছে, কন্টিনিউ হাঁটাহাঁটি করছে, চলাফেরা করছে, এই টাইমে পারে। কোল্ড ব্র্যাকেটে লোকালি দেখা যাচ্ছে যে যে জায়গাটাতে স্পেশালি যে জায়গাটাতে কোনো একটা হয়তো হাত, কোনো পা বা কোনো একটা অঙ্গ বা ইউটেরাস এরকম তার ঠান্ডা অনুভূত হয়, হ্যাঁ, এটা হতে তার সিমটম কমে, মানে বাড়া এবং কমা দুটো চিহ্ন কিন্তু এখানে আছে। এবার আমি আসি আসল ব্যাপারে, আমি কেন বেলিস রেমেডিটা বলবো।
কেন বেলিস্পা রেমেডিটা এত গুরুত্বপূর্ণ এবং এটা কেন আমার কাছে এত ভালো একটা রেমেডি লেগেছে। আমি যদি বলি এটা শুধু আমার কাছে ভালো লাগেনি, এটা আমাদের বিজ্ঞ ডাক্তার বার্নেট, ডাক্তার ক্লার্ক, ডাক্তার লিপি, ডাক্তার কালকিপার, ডাক্তার ইনকিবেলস, ডাক্তার বার্নেট এবং ফ্লেচার একটি সহ আরো অনেক ডাক্তারদের কাছে ভালো লেগেছে। তাহলে কি আমার ভুল বলা হবে? না, আমি একটু ব্যাখ্যা দিই যে এই বেলিস্পা সম্পর্কে ডাক্তার বার্নেট কি বলেছেন। ডাক্তার বার্নেট বেলিস্পা সম্পর্কে একটি কথা বলেছেন, বেলিস্পারের নিজস্ব একটি স্বতন্ত্র ওষুধগুলোর মধ্যে অন্যতম। এবং ডাক্তার ক্লার্ক এবং লিপ্পি কিন্তু বলেছেন যে ডেইজি ফুল এমন একটি বারবার মাথা নাড়ানোর পরও হাসি মুখে মাথা তুলে দাঁড়ায়, খুব সহজেই উঠে দাঁড়ানোর প্রবৃত্তি একে দৃষ্টি কেড়ে নিয়েছে। অর্থাৎ আমি এই ব্যাখ্যাটুকু মানে এই কোটেশনটুকু আমি নেক্সট ব্যাখ্যা করবো। আমি আবারও বলছি, ডেইজি ফুল এমন যে বারবার মারানোর পরও আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়ায়, খুব সহজেই উঠে দাঁড়ানোর প্রবৃত্তিকে একে দৃষ্টি কেড়ে নিয়েছে। এটা কিন্তু বলেছে ডাক্তার ক্লার্ক এবং ডাক্তার লিপ্পি। এবং দেখা গেত আমাদের ডাক্তার ক্লার্ক কিন্তু আরেকটি কথা বলেছিলেন ডেইজি সম্পর্কে, যে আমরা সাধারণত যখন কোথাও ব্যথা পাই, ছিলে যায়, লীল হয়ে যায়, লাল হয়ে যায়, কালশিটে হয়ে যায়, তখন কিন্তু আমরা সাধারণত আর্নিকা, ক্যালেন্ডুলা, হাইপেরিকাম, কোনিয়াম, আর্সেনিকাম, হায়োসেমাস এইসব রেমেডি ব্যবহার করে থাকি। কিন্তু এই বেলিস্পার কিন্তু সেই রেমেডিরও একটি বিপরীত রেমেডি। অর্থাৎ আমরা কিন্তু বেলিস্পারকে তাদের সাথে কিন্তু তুলনা করতে পারি। অর্থাৎ পড়ে গেলে, ব্যথা পেলে, কালশিটে হলে আমরা বেলিস্পার রেমেডি কিন্তু সেখানে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডাক্তার ক্লার্ক এবং লিপ্পির ব্যাখ্যা। এবার আসি কালকিপার, যিনি 1664 সালে জন্ম হয়েছিল এবং 1654 সালে যার মৃত্যু হয়েছে। ডাক্তার কালকিপার সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি, উনি একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন। তো যাই হোক, ডাক্তার কালকিপার বলেছিলেন যে ডেইজি ফুল সম্পর্কে, এখানে আসলে বেলিস্পারটা তো একটা ডেইজি ফুল থেকে উৎপন্ন। তিনি এটা বলেছেন যে এর পাতা কখনো কখনো এর মূল ব্যবহৃত হয়েছে, যা আঘাতজনিত উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। এবং আঘাতের ক্ষেত্রে পানীয় রূপে যদি এটি ব্যবহার করা হয়, তাহলে রক্ত জমাট বাঁধলে যে জমাট বাঁধা রক্তকে সে পানির মতো মিশে যেতে সাহায্য করে এবং এটা খুবই উপকৃত। এবং উনি আরেকটি কথা বলেছেন যে কোনো এক সময় যদি কারো প্লুরিসি এবং নিউমোনিয়া হতো, যেটা হয়তো অনেকদিন আগের কথা, কারণ আপনারা নিশ্চয়ই জানেন এটা 1616 সাল, দ্যাটস মিন অনেক বছর আগের কথা। তখনকার সময় কিন্তু এই প্যাথোলজিক্যাল টেস্ট খুব কম ছিল, হ্যানিম্যানের সময়ও খুব কম ছিল। দেখা গেছে যে অনেকে কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে অনেক মেডিসিন প্রয়োগ করেছেন। এবং যদি লক্ষণে দেখা যেত যে কারো প্লুরিসি হয়েছে বা নিফ্লুড হয়েছে বা টিবি রোগ হয়েছে, এই সেক্ষেত্রে কিন্তু এই বেলিস্পা রেমেডিটা কিন্তু অসাধারণ কাজ করত। এবং কি করত, সেখানে তারা এই ফুল এবং এর যে কাণ্ডটা আছে এটাকে সেদ্ধ করে খাঁটি দুধের সাথে মিশিয়ে তারা সেই রোগীটাকে খাইয়ে দিত। এবং এজ এ রেজাল্ট তাদের কি হতো, এই যে ক্ষয়রোগ ফুসফুসে, যেটাকে আমরা টিবি বলি, এই ফুসফুসের টিবি রোগ এবং নিউফ্লুড গুলো, হ্যাঁ, এগুলো ভালো হয়ে যেত। তাহলে চিন্তা করেন তখনকার সময় এই ডেইজি ফুলটা কতটা উপকারী ছিল। এবং শুধু তাই না, আমি কোনো একটি বই হয়তো পড়েছি, আমি কিন্তু যে বইটি পড়েছি এখন যেখান থেকে আপনাদেরকে বললাম সেটা কিন্তু টাইলরের ড্রাগ পিকচার বই। আপনাদের যদি কারো কাছে থাকে তাহলে আপনারা সেটা দেখতে পারেন, দেখবেন যে হুবহু আমার কথার সাথে মিলে যাচ্ছে। তো ওখানে টাইলরের বইতে কিন্তু লেখা আছে যে এই ডেইজি ফুলটা যারা কৃষক ছিল তাদের প্রত্যেকের দরজায় এই ডেইজি ফুল কিছু আটি বেঁধে রেখে দিত। ওয়াই কেন রেখে দিত? দেখা যেত যে যখন কৃষকরা বিভিন্ন ধরনের কাজ করত, হয়তো একটু আঘাত পেত, ছিলে যেত, বা গরম থেকে এসে পানি পান করার পরে তাদের কোনো ধরনের অসুখ বিসুখ হতো, তখন কিন্তু এই ডেইজি ফুল ছেঁচা দিয়ে রস কিন্তু তারা সে গায়ে লাগিয়ে দিতেন। এবং কি করতেন, ওই যে দুধ, বিশুদ্ধ দুধ, খাঁটি দুধ যেটাকে বলি, এই দুধের সাথে মিশিয়ে তারা খেতেন। এবং শুধু তাই না, এই কারণে অনেক মারা তখনকার সময়ে একদম গর্ভবতী মায়েরা এবং যাদের সদ্য বাচ্চা হয়েছে, এরকম বাচ্চা অনেক ধরনের রোগে শুধু ভুগতো। তখনকার সময় তো এত বেশি ডাক্তার ছিল না, আমি প্রথমেই বলেছি যে প্যাথোলজিক্যাল কোনো রিপোর্ট ছিল না, টেস্ট ছিল না। কিন্তু দেখা গেল যে কোনো একটা বাচ্চার হয়তো বা রাত্রিকালীন খিল ধরা, অ্যানজাইনা পেক্টোরিস, জ্বর,
তারপর আপনার আরো কি বলবো, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে যখন তারা ভুগতো, আমাশয়, রক্তবমি, তখন সাথে সাথে তারা এই ডেইজি ফুলটাকে সিদ্ধ করে এই দুধের সাথে বাচ্চা থেকে খাইয়ে দিতেন এবং চমৎকার রেজাল্ট পেতেন। তাহলে চিন্তা করেন, আজকের ওই দিনের ডেইজি ফুল আজকে কিন্তু আমরা আর্নিকা হিসেবে সেটাকে ব্যবহার করে নিচ্ছি। আমরা অনেকেই জানি না যে বেরিস্টা রেমেডিটা এত চমৎকার ব্যথার ক্ষেত্রে কাজ করে। তো যাই হোক, আমি আস্তে আস্তে সবকিছু ব্যাখ্যা করব। তারপরে ডাক্তার একটু কথা কিংস। বলতে চাচ্ছিলাম ম্যাম, হ্যাঁ, স্লাইড শিওর। শেয়ার করতেন। এখানে হচ্ছে বেশ কয়েকজন আর কি ক্যামেরা অন করার কারণে এই স্লাইডটা এখান থেকে আর কি চলে গিয়েছে। যদি আপনি একটু আরেকবার শেয়ার করতেন তাহলে আমি খুব আমি উপকৃত। তো শেয়ার করেছি, আমি কি অফ করে আবার শেয়ার করব? জি ma'am, হ্যাঁ, অফ করে আরেকবার শেয়ার করুন। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে একটু স্লাইডটা চলে যাওয়া মানে তো হচ্ছে এটা। ও আচ্ছা, ঠিক আছে, আমি স্লাইড। সম্পর্কে অনেক বেশি জানতে পারি। আর আমি মূলত ক্লাস, এখানে তো ক্যান নট শেয়ার স্ক্রিন দেখাচ্ছে। ম্যাম আপনি আমার আরেকবার আমার যদি স্ক্রিন কি একটু দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা তো যাচ্ছে। আপাতত আপনার কথা শুধু শোনা যাচ্ছে, কিন্তু এখানে তো সবকিছু অন করে দেওয়া আছে। কিন্তু এখানে তো আমি দেখলাম যে এখানে ক্যান নট জি শেয়ার ম্যাডাম, স্ক্রিন এরকম তো। জি ম্যাডাম, যদি আচ্ছা আরেকবার আচ্ছা আচ্ছা, একটু। আবার দেখছি। হ্যাঁ। ঝামেলা হয়ে গেল না ক্লাসের মধ্যে। এই তো গুগল ডিসমিস। হঠাৎ করে অনেকে ক্যামেরা অন করে ফেলে, যার জন্য নিয়ন্ত্রণ নেওয়া আর কি একটু সমস্যা হয়ে যায়। ওই তো একই অবস্থা, ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন লেখা হচ্ছে, সরি অ্যান্ড ইউর অফ অকার দ্যাট স্ক্রিনিং, প্লিজ ট্রাই এগেইন। আচ্ছা ম্যাম, তাহলে দেখি আমি এটা একটু অফ করে আই করে দিচ্ছি। জি ম্যাম, এখন দেখতে পাচ্ছি আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন 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 দেখা যাচ্ছে? জি ম্যাডাম, একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি দেখেন তো আরেকবার। দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? নাহিদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ম্যাডাম, এখন দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। একটু দেখা যাচ্ছে। এই যে উম, এখানে বিজ্ঞদের মতামত, এটা কি বোঝা যাচ্ছে? ডাক্তার বার্নেট, ডাক্তার ক্লার্ক এবং ডাক্তার লিপি। না ম্যাডাম, এই জায়গাটা কেন জানি বুঝতে পারতেছি না। কি ব্যাপার, এখানে তো সবকিছুর আমাদের পারমিশন দেওয়া রয়েছে। তাহলে বারবার কেন এরকম হবে? এরকম হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা ম্যাম, আমি তাহলে একটু দেখছি। আপনারা যারা ক্যামেরা অন করেছেন ক্যামেরাগুলো অফ করে দিন, তা না হলে ক্লাসে তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এক ধরনের। বারবার একই অবস্থা আসছে, ডিসমিস, ক্যান নট শেয়ার ইউর স্কিন, বারবার এই কথাটাই আসছে, আমি জানি না কেন এটা আসছে। জি ম্যাম, তাহলে সম্ভবত এখন কিছু তো আমি আসলে বুঝতে পারছি না ঠিক আছে, টেকনোলজি। সমস্যা নেই, স্ক্রিন শেয়ার না হলে আমি মুখে বলে যাই, হ্যাঁ। জি যারা যেভাবে বুঝবে, কিন্তু স্ক্রিনটা শেয়ার হলে ভালো হতো, কারণ আমি অনেক টপিক দিয়েছিলাম এখানে, স্ক্রিন শেয়ার হলে প্রেজেন্টেশনটা দিতে এই যে একই অবস্থা। আমাকে বারবার বলতেছে যে ক্যান নট শেয়ার। আমি আবারও ট্রাই করছি, একই লিভ অবস্থা। নিয়ে কি আবার জয়েন করলে কি হবে? ম্যাম, একবার লিভ নিয়ে একটু জয়েন করে দেখুন তো। ঠিক আছে, হচ্ছে। ঠিক আছে, আমি লিভ নিয়ে নিচ্ছি, আপনারাও কাইন্ডলি একটু জয়েন করুন। হ্যাঁ, সরি, আসলে ক্লাসের ভিতরে এরকম হলে মানে কথা বলার খেয়ে হারিয়ে ফেলি। হ্যাঁ, তারপরে যেহেতু টেকনিক্যাল প্রবলেম, আমাদের তো কিছু করার নেই, মেনে নিতেই হবে। লিভ নিয়ে নতুন করে আবার শুরু করো। হ্যাঁ, আমি যেটুকু বলে ফেলেছি তারপর থেকে জি বলবো। ম্যাম, ওকে, আপনি লিভ নিয়ে প্রবেশ করলে হবে, বাকিটা থাকলেই হবে। ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। আচ্ছা, এই যে এখানে নতুন করে যারা প্রবেশ করতেছেন, আপনারা কি মানে একটা কথা বুঝেন না যে ক্যামেরাগুলো সকলের অফ রাখা প্রয়োজন? তো এই জায়গাটার জন্য তো আমাদের সবখানে সমস্যা হচ্ছে। ডাক্তার লাবণী ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, মাত্র জয়েন করলাম, এখন জি দেখি ম্যাডাম, হয় কি। যদি স্ক্রিন শেয়ারটা দিতেন। জি, শিওর।
এবার মনে হয় কাজ হয়েছে, একটু জি দেখে ম্যাডাম, নিই। এখন হয়েছে আসলে এই গুগল দেখা মিটের যাচ্ছে? ক্লাস। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে গুগল মিটের ওকে ক্লাস ফাইন। অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের এতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আসলে টেকনিক্যাল প্রবলেম এরকম হতেই পারে, আপনি আবার শুরু করেন। আমি সম্ভবত ডাক্তার কালকিপার পর্যন্ত গিয়েছিলাম, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, ডাক্তার কালকিপার পর্যন্ত গিয়েছিলাম। তারপর ডাক্তার, এখন দেখা যাচ্ছে তো না? জি ম্যাডাম, দেখা যাচ্ছে এখন। এক মিনিট একটু, হ্যাঁ বাস। ওকে। তো খেয়ে হারিয়ে ফেলেছি। আমার আবার লেকচার দিলে যখন স্পিড চলে আসে তখন মাঝখানে ঝামেলা হলে আর মানে ওটাকে ইয়া মনে হয় না আর কি, ভালো লাগে না আর কি, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ডাক্তার কালকিপার আমি বলেছি, ডাক্তার কিংস ইভেল, হ্যাঁ ডাক্তার কিংস ইভেল বলেছিলেন যে সরি, যে ভেজা ঠান্ডা কারণজনিত রোগে যেমন মুখের ব্রণ, এর ক্ষেত্রে ডেইজির আরোগ্যকারী অনেক বেশি। হ্যাঁ, যেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গরমের কারণে হয়তো মুখে কারো ব্রণ বের হইলো, এটার কারণে কিন্তু এই ডেইজি মানে যেটাকে আমি বলতেছি বেলিস্পার, এই রেমিডিটা কিন্তু অস্বাভাবিক মানে চমৎকার কাজ করে আর কি। এবং ডাক্তার বার্নেট তার একটা ডিজিজ অফ দ্য স্কিন বইয়ে উনি লিখে গিয়েছিলেন, ডাক্তার বার্নেট। এক মিনিট। হুম, ডাক্তার বার্নেট তার ডিজিজ অফ দ্য স্কিন গ্রন্থে তিনি লিখে গিয়েছিলেন যে ছোট্ট পরিসরে আমি সবার আগে ত্বকের যে রোগগুলো আছে তা দেখতে চাই। বেশিরভাগ ক্ষেত্রে তাদের উৎস ত্বকে নয়, তবে অপরিহার্যভাবে তা কিছু কম বা বেশি দূরবর্তী দেহযন্ত্র বা দেহতন্ত্র ক্রিয়ায় যে ত্রুটি তারই প্রকাশ। কথাটা একটু একটু ডিপলি আমরা খেয়াল করি, কি বলেছে আমি আবারও বলি। ছোট্ট পরিসরে আমি সবার আগে ত্বকের যে রোগগুলো আছে, অর্থাৎ স্কিনের যে রোগগুলো আছে এগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উৎস কিন্তু দেহতন্ত্র ও ত্বকে নয়, মানে স্কিনে নয়, তাদের উৎসটা কোথায়? অপরিহার্যভাবে তা কিছু কম বা বেশি দূরবর্তী দেহযন্ত্র বা দেহতন্ত্রের ক্রিয়ার যে ত্রুটি তারই প্রকাশ। অর্থাৎ মানসিক এবং শারীরিক যে ত্রুটিগুলি আছে তারই প্রকাশই কিন্তু সাধারণত স্কিনের রোগগুলা কিন্তু বৃদ্ধি পায়। এই কথাটাই কিন্তু আমাদের ডাক্তার বার্নেট তার ডিজিজ অফ দ্য স্কিন গ্রন্থে কিন্তু বলে গিয়েছেন। অপরদিকে ডাক্তার ফ্লেচার একনি দেখেন, উনি কিন্তু চমৎকার ভাবে কিন্তু এই সম্পর্কে বেলস পার্সি সম্পর্কে বলেছিলেন যে যদি কেউ উত্তপ্ত অবস্থায় ভিজা ঠান্ডা লাগার পরে পরে যদি কারো কোনো ধরনের সমস্যা হয় স্কিনে, তাহলে কিন্তু বেলিস পার্নিসি চমৎকার একটি রেমেডি। এটি কিন্তু আমাদের ডাক্তার ফ্লেচার একটি বলেছেন। এখন আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডাক্তার বার্নেট, ডাক্তার ক্লার্ক, ডাক্তার লিপি, ডাক্তার কালকিপার, ডাক্তার কিং ইভেল এবং ডাক্তার ফ্লেচার একনির গুরুত্বপূর্ণ মতামত ব্যাখ্যা করেছি। কিন্তু এই যে ডেইজি ফুল, এই ডেইজি ফুলটা কিন্তু শুধুমাত্র কিন্তু আমাদের রোগের জন্যই নাই। আপনারা জানেন এই ডেইজি ফুল নিয়ে কিন্তু আমাদের সকলেরই প্রিয় শেক্সপিয়ারও কিন্তু কবিতা লিখেছেন। তখনকার সময় এই ডেইজি ফুলটাকে দিয়ে প্রেমিকরা সাধারণত প্রেমিকাকে প্রেম নিবেদন করতো এই ডেইজি ফুল দিয়ে, এবং শেক্সপিয়ার কিন্তু ডেইজি ফুলটাকে প্রচন্ড ভালোবাসতেন এবং সে কিন্তু এই ডেইজি ফুল নিয়ে কিন্তু একটা গানও লিখেছিলেন। হ্যাঁ, এবং যেটা তিনি তার প্রিয় ভালোবাসার মানুষকে কিন্তু সেই গানটিকে তিনি উপহার দিয়েছিলেন। তাহলে চিন্তা করেন এটা কবিদের কত পছন্দের একটি ফুল ছিল, এবং যেটা বর্তমান সময়ে আমরা তখনকার সময় এটাকে গোলাপ বলে আখ্যায়িত করে। উনি একটি কবিতাতে ঠিক 4টি লাইন এখানে লেখা আছে। উনি বলেছিলেন যে জানিয়ে পথ দিয়ে চলে গেছে সে বিরহী স্তবক সাথে, এ চারণ ভূমিতে তার পদস্পর্শে এসে ডেইজিগুলো হয়ে গেছে সুগন্ধি গোলাপ। অর্থাৎ আগের সেই ডেইজিগুলো আজকে আমাদের কাছে সুগন্ধি গোলাপ হিসেবে নির্ধারণ হয়েছে। দেখেন এই সেই আমাদের প্রিয় ডেইজি ফুল বা বেলিস্পার, যে ফুলগুলি হয়তো আমরা অনেক সময় আশেপাশে দেখি, খেয়াল করি, কিন্তু আমরা জানি না যে এই ডেইজি ফুল কতটা গুণী এবং কতটা উপকারে আসে। এই ডেইজি ফুল এমন একটি ফুল যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগগুলোকে কিন্তু সারাতে পারি। আমি একে একে সেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে জেনারেল। জেনারেলে কি? ট্রমা। আপনারা একটু খেয়াল করেন প্লিজ, আমি কিন্তু এখানে ট্রমাটা রেড কালার এবং বোল্ড করে দিয়েছি। কিসের ট্রমা? যে কোনো ধরনের ট্রমা। আপনি আঘাত পেয়েছেন, কোনো কারণে সেটা কালশিটে পড়ে গিয়েছে,
আপনি পোস্ট অপারেটিভ সেকশনে গিয়েছেন, সেখানে আপনার অপারেশনের পরে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করেছে, যে কোনো বিষয়ে কিন্তু এই ট্রমার ক্ষেত্রে কিন্তু বেলি স্পা চমৎকার একটা রেমেডি। যেমন দেখেন কনসিশন, অর্থাৎ কি কালশিটে পড়ে যাওয়া। হ্যাঁ, কনসিশন মানে কালশিটে পড়ে যাওয়া। কোথায় কালশিটে পড়ে গেছে? ব্যথা পেয়ে থেতলে গেছে, ব্লুইস্ট হয়ে গেছে, সোর বোল্ড সেন্সেশন, এক্সট্রাভার্সেশন, দেখা যাচ্ছে যে তার বাহ্যিকভাবে কোথাও থেতলে গেছে, নীল হয়ে গেছে, কালশিটে হয়ে গেছে। আমরা কিন্তু সেখানে বেলি স্পারের কথা চিন্তা করতে পারি, কিন্তু সেটা কি এক্সট্রা জায়গায়, মানে হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল ব্যথা পেলে, ভিতরে না কিন্তু এক্সটার্নাল পেন গুলাতে। ট্রমা, কিসের ট্রমা? সার্জারি অ্যান্ড কনসিশন অফ দিস ট্রাঙ্ক অফ দিস বডি। দেখা যাচ্ছে যে কেউ সার্জারি করেছে, সার্জারি করার পরে সেই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে বডিতে, বডির যে কোনো জায়গায়, এবং সেখানে কি হয়েছে? কালশিটে হয়ে গেছে। বেলি স্পা চমৎকার একটা রেমেডি। ট্রমা ফলোড বাই প্যারোক্সিসমাল লিম্ফ গ্ল্যান্ড সোয়ালাইন কোল্ডনেস অফ দ্য লিম্ফ। দেখেন কত চমৎকার একটা বিষয়। কারো ট্রমা মানে কেউ আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পরে তার লিফ নোডগুলি ফুলে গেছে। হ্যাঁ, আঘাত পাওয়ার পরে তার লিফ নোডগুলি ফুলে গেছে, এবং দেখা গেছে যে তার হাত পাগুলি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হাত পাগুলি ঠান্ডা হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা একটা রেমেডির কথাই ভাবতে পারি, সেটা হচ্ছে বেলি স্পার্নিসি। কত চমৎকার বিষয়! যদি আমরা জানি তাহলে সেটা সহজ, আর যদি না জানি সেটা কিন্তু তাহলে অনেক জটিল বিষয়। এবার আসেন সার্জারি। আমাদের বর্তমান সময়ে সার্জিক্যাল কেসের রোগী নাই এমন সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম। আপনার পরিবারে 5 জন সদস্য থাকলে ভেবে দেখেন অন্তত 2 জন লোকের সার্জিক্যাল কেস আছেই, থাকবেই। কারণ বর্তমান সময়ে আমাদের যে লাইফ রেটের অবস্থা, আমরা যেভাবে মানে খাবার দাবার চলাফেরা করি, এতে করে মানে সুস্থ থাকাটাই অস্বাভাবিক, অসুস্থ থাকবো এটাই স্বাভাবিক। তো দেখেন এই যে সার্জিক্যাল কেসের ভিতরে বথ ফর পেইন অ্যান্ড টু স্পিড রিকভারি, অর্থাৎ যদি কোনো ব্যথা থাকে এবং সেটাকে দ্রুত রিকভার করার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন, আমি কিন্তু মানে ব্ল্যাক কালার করেছি এবং সেটা কিন্তু আমি বোল্ড করে দিয়েছি। বোল্ড মানে কি? একদম সুপার গ্রেট রেমেডি, সুপার গ্রেট সিমটম। হ্যাঁ, যার জন্য কিন্তু আমি সেটাকে বোল্ড করে দিয়েছি। তাহলে আরেকটা কি? পোস্ট অপারেটিভ পেইন অ্যান্ড একাইমোসিস। দেখা যাচ্ছে যে অপারেশনের পরে যদি কারো কোনো পেইন থাকে, বা একাইমোসিস এক ধরনের স্কিনের সমস্যা, যেখানে হচ্ছে নীল নীল, লাল লাল, একটু দাগ পড়ে যায়, ছুপ ছুপ হয়ে যায়, এই ধরনের কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু আমরা বেলি স্পা রেমেডিটা অবশ্যই ব্যবহার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ কাজে আমাদের বেলি স্পার আগে, এবং এটি আমি নিজেও পরীক্ষা মানে আমি দিয়েছি, দিয়ে সফল হয়েছি, সেটা হচ্ছে ইনজুরি টু দ্য ডিপার ইন্টারনাল অর্গান। অর্থাৎ ডিপের যদি কারো ইন্টারনাল অর্গানের যদি কারো ইনজুরি হয়, হ্যাঁ, ভিতরে অর্গানে, বিশেষ করে আমরা হার্নিয়া যেটাকে আমরা বলি, যে ভিতরে অর্গানে হার্নিয়া হয়েছে, দেখা গেল যে কোনো কারণে তার মানে হার্নিয়া তো আমরা জানি যে ভিতরে যে আমাদের ডিপার যে পর্দাটা থাকে সেটা কোনো কোনো রাপচার হয়ে যায়, এজ এ রেজাল্ট সেটা এক ধরনের বাতাস ঢুকে, যার কারণে সেটাকে আমরা হার্নিয়া বলে আখ্যায়িত করি। এবং শুধু তাই না, অনেকে দেখা যাচ্ছে যে সার্জারি করার পরে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা হার্নিয়া হয়ে যাচ্ছে। এই যে যে ফার্স্ট যে একটা লক্ষণ, হ্যাঁ, যে ভিতরে ইনজুরি হয়ে গেছে, সেখান থেকে তার হার্নিয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বেলি স্পা চমৎকার একটা রেমেডি। তবে অবশ্যই সেটা প্রাথমিক অবস্থা দিতে হবে। যদি সেটা থার্ড স্টেজে চলে যায় তাহলে হয়তো রিকভার করাটা অনেকটাই জটিল। আমি জানি না, আমি কখনো থার্ড স্টেজ ওরকম কোনো রোগীকে আমি দেইনি, তবে ফার্স্ট স্টেজে দিয়ে আমি উপকার পেয়েছি। তো যাই হোক, এবার আসে আমার অ্যাকনি, ব্রণ। ব্রণের রোগী নাই এমন সংখ্যা কিন্তু খুব কম। ইয়াং বয়স থেকে শুরু করে একদম মহিলাদের, বিশেষ করে মিনার্কি থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত প্রায় 90% মহিলাদেরকে আমি বলবো যে তাদের ব্রণ সংক্রান্ত বিভিন্ন জটিলতা আছে। এবং এই ব্রণ নিয়ে ডাক্তার ফ্রেচার একনি কিন্তু সুন্দর করে একটা কথা বলেছিলেন, যে অতি উক্ত অবস্থায় ভিজা ঠান্ডা লাগার পর যদি কারো ব্রণ বের হয় মুখে, হ্যাঁ, তাহলে কিন্তু এই বেলি স্পা রেমেডি কিন্তু চমৎকার কাজ করে। এখন আমি হয়তো বা এই কথাটা মনে হচ্ছে যে এটা কেমন বিষয়, এটা আসলে ক্লিয়ার হলাম না। তা আমি যদি ক্রিস্টোফ স্কোয়ার ওনার যদি একটি রূপলিপি আমি এখানে খেয়াল করি, বা আমি যদি এখানে তুলে ধরি, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তিনি একটা রোগীর বর্ণনা দিয়েছিলেন যে
বছর আগে এক মহিলা, যখন তার বয়স ছিল 12 বছর, তার মানে যখন উনি ক্রিস্টোফ স্কুরারের কাছে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 42 বছর। তো এই 30 বছরের এক মহিলা, যার 12 বছর বয়স থেকে তার মুখে ব্রণ, এবং তিনি প্রতি সপ্তাহে একবার তার মুখ এমন ভাবে ছেয়ে যেত যে দেখা যেত যে এগুলো এমন অবস্থা যে সে রুমাল ব্যবহার করতো, মানে এগুলো থেকে ঝরে ঝরে রসানি পড়তো, রুমাল ব্যবহার করতো। আবার দেখা যেত যে কোনো এক সময় সেগুলো নাই, উধাও হয়ে গেছে, মিলিয়ে যেত। বিশেষ করে সেটা দেখা যাচ্ছে যে তার মাসিক স্রাবের সাথে, তার পিরিয়ডের সাথে তার এই যে মুখের যে ব্রণগুলো, এগুলো মানে ঘুরে ঘুরে আসতো। তো এটা নিয়ে উনি অনেক টেনশনের মধ্যে ছিলেন, অনেক কিছু করেছেন, কিন্তু কোনোভাবে কিন্তু তার এই রোগটি থেকে সে রক্ষা পায়নি। তো উনি যখন ক্রিস্টোফ স্কুরারের কাছে আসলেন, তো ক্রিস্টোফ স্কুরার তার পূর্ণাঙ্গ রোগলিপি নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ যখন আপনি 12 বছর ছিলেন, তখন আপনি কি ঘটনা ঘটিয়েছিলেন, কি হয়েছিল আপনার? তখন উনি বললো যে আমি তো খড়ের গাদায় কাজ করতাম, মানে খড় যেটা নেয় আর কি, আমাদের গ্রামের বাড়িতে যেটা বলে যে খড়ের গাদা, আপনারা কি বলেন আমি জানি না। এই খড়ের গাদাতে উনি কাজ করতে করতে, প্রচন্ড রোদের ভিতরে উনি খড়ের গাদায় কাজ করে এবং খড়গুলি গুছাতে গেছিল, তখন তার মুখ অনেক উত্তপ্ত হয়েছিল। এই উত্তপ্ত অবস্থাতে সে দেখে যে তার পাশে একটি ডোবা ছিল, পানির মানে ফোয়ারা, ডোবার মতো আর কি, নালার মতো। ওখানে গিয়ে সে একটু হালকা করে পানিটা দিয়ে ঝাপটা দিল মুখের। যে সাধারণত আমরা কি করি, আমরা যখন বাইরে দেখেন একটা কৃষক শ্রমিক যখন বাইরে কাজ করে, খুব গরম লাগে, মুখ দিয়ে একদম ঝাপটা বের হয়, তখন কিন্তু সাধারণত একটু সে ঠান্ডা পানি দিয়ে একটু স্বস্তি ফিল করতে চায়, যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে যদি একটু মুখটা ধুয়ে নিতে পারতাম তাহলে আমি বেটার ফিল করতাম। তো এই চিন্তাধারা থেকে কিন্তু সেই মহিলাটাও সেই কাজটাই করেছিল, এবং একটি কথার উপর ভিত্তি করে কিন্তু ক্রিস্টোফ স্কোয়ার কিন্তু এই বেলিস্পা রেমেডিটা কিন্তু তাকে প্রয়োগ করে, এবং বেলিস্পা রেমেডিটা প্রয়োগ করার পরে পরে একদম 4 সপ্তাহের মধ্যে সেই ভদ্র মহিলার মুখ একদম মানে ক্লিয়ার হয়ে যায় এবং দাগও একদম চলে যায়। এবং উনি এটাও খেয়াল করেন যে মাসিক চক্রের সাথে যে তার একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটাও তার আর থাকে না। আপনাদের যাদের এই ড্রাগ পিকচার বইটি আছে, আপনারা কাইন্ডলি 174 পেজে আপনারা চোখ রাখুন, দেখবেন এইভাবে ডিটেলস একটি সম্পর্কে ক্রিস্টোফ স্কোরার খুব চমৎকার ভাবে ব্যাখ্যাটি দিয়ে গেছে। আমার মনে হয় বেলিস্পা সম্পর্কে, ব্রণের সম্পর্কে এর থেকে ভালো ব্যাখ্যা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এটুকুটিকে আমরা বুঝতে পেরেছি যে বেলিস্পা রেমেডিটা ব্রণের ক্ষেত্রে কতটা 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 ভালো একটা রেমেডি। এবার আমি আসি অ্যাবডোমিনালে কি, শোরনেস অফ অ্যাবডোমিনাল ওয়াল ইন প্রেগনেন্সি অবস্থাতে যদি অ্যাবডোমিনাল ওয়ালে শোরনেস অর্থাৎ ক্ষত হয়ে যায়, অ্যাবডোমিনাল ওয়ালগুলোতে যদি প্রেগনেন্সি মহিলা যদি এরকম ফিল করে যে আমার অ্যাবডোমিনাল ওয়ালটাতে একটু ক্ষত ক্ষত ভাব, কাঁচা কাঁচা ভাব আমি ফিল করছি, তাহলে কিন্তু এই বেলিস্পা রেমেডিটি কিন্তু চমৎকার একটা রেমেডি। এবং এখানে প্রেগনেন্সি সম্পর্কে ডাক্তার বার্নেট কিন্তু চমৎকার একটি কথা কিন্তু উনি বলে গিয়েছেন, এবং শুধু বলেননি, ক্রিস্টোফ স্কুরারের মতো কিন্তু উনিও একটি রূপলিপি ছোট করে দিয়ে গিয়েছেন। উনি বলেছিলেন যে কিছু কিছু মহিলারা আছে যখন অন্তঃসত্ত্বা হয় অর্থাৎ প্রেগন্যান্সি কন্টিনিউ করে, তখন তাদের হাঁটতে সমস্যা হয়, তারা হয়তো এক পা থেকে আরেক পা সামনে থেকে এগোতে খুব কষ্ট বোধ করেন। এই যে কষ্ট বোধ করেন, হাঁটাটা পরে অসম্ভব হয়, এই ক্ষেত্রে কিন্তু মানে এই ডেইজি অর্থাৎ বেলিস্পা রেমেডিটা কিন্তু চমৎকার কাজ করে। এবং শুধু তাই না, আমাদের আজ থেকে প্রায় যেটা যে হতো এটা 16 শতকের কথা, তখনকার সময় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফ ছিল না। এখন যেরকম আমরা 3 মাসে 6 মাসে 9 মাসে নর্মালি একটা প্রেগনেন্সি মহিলাকে একটা আল্ট্রাসাউন্ড করতে দেই যে তার হার্টবিট আসলো কিনা, তার পজিশন কেমন আছে, তার অ্যামনিটি ফ্লুইড আছে কিনা, বাট তখনকার সময় ছিল না। কিন্তু দেখা গেছে যে যদি কোনো মহিলার মানে সে অস্বাভাবিক তার আচরণ, যেমন সে হাঁটতে গেলে সে হাঁটতে পারতো না, পায়ের ভিতরে জড়তা আসতো, এবং যদি এরকমও বোঝা যেত যে কোনো মহিলার কোনো বাচ্চা ভ্রূণে পা লম্বা, যদি ওইটা আল্ট্রাসাউন্ডে বোঝার কোনো উপায় নাই, কিন্তু অনেক সময় বিজ্ঞ ডাক্তাররা বুঝতে পারতেন তাদের ভ্রূণের অবস্থানটা। দেখা গেল ভ্রূণের পাটা লম্বা হয়ে আছে, বা দেখা গেল যে জন্মের পরে তার অনেকটা আঁকা বাঁকা, এবং ভ্রূণের পজিশনটা ঠিক করতে ক্ষেত্রে কিন্তু তখন এই যে ডাক্তার বার্নেট কিন্তু উনি কিন্তু এই বেলিস্পা রেমেডিটা কিন্তু এই প্রসূতি মাদেরকে খাওয়াই দিতেন। এবং কি আশ্চর্য বিষয়,
সেটা কিন্তু তার এই যে পাটা ছোট হইলো বা বড় হলো বা ভ্রূণের আকৃতি বিকৃতি থাকতো, এটা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যেত। এটাও কিন্তু আপনারা আমার কাছে যে বইটি আছে ডক্টর এল.এম. টাইলরের ডেস্কটপ গাইড থেকে কিন্তু আপনারা ডার্ক পিকচার বই থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে শুধুমাত্র ডাক্তার বার্নটের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, উনি বলেছিলেন যে যেখানে শুধু রূপ অঙ্গের সেখানে ধাতুগত চিকিৎসা নির্দেশিত হয় না, তাই তা তখন নিষ্ফল এবং ভেঙে যাওয়া বা থেতলানো আঘাতপ্রাপ্ত জরায়ুর আঘাত প্রতিশোধ ওষুধগুলোতেও দ্রুত সাড়া দেয়। অর্থাৎ আমরা সবসময় বলি যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অবশ্যই এটা একটা হোমিওপ্যাথিদের জন্য খুব ভালো একটা কথা, এবং অবশ্যই আমরা উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কিন্তু কিছু কিছু ক্ষেত্র কিন্তু আছে যখন কিন্তু আমাদেরকে কজেসটা খুঁজতে হবে যে কোথায়। দেখেন এই যে ভ্রূণের অস্বাভাবিক আকৃতি, এখানে কিন্তু তার একটা কথার উপর ভিত্তি করে কিন্তু ডাক্তার বার্নেট কিন্তু উনি পেরিস্পারিমিডিটা প্রয়োগ করেন এবং উনি কিন্তু খুব চমৎকার রেজাল্ট পান। তাহলে আমার মনে হয় প্রেগনেন্সির ক্ষেত্রে আমার আর কোনো ব্যাখ্যা এখানে প্রয়োজন নেই। এবার আমি আসি জেনেটেলিয়া। জেনেটেলিয়াতে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় পেরিস্পারিমিডিটা? has been used successfully in case of marked dysmenorrhea. ডিসমেনোরিয়া কি আমরা জানি এটা এক ধরনের মাদক ব্যথা। সাধারণত মহিলাদের ঋতুস্রাবের সময় প্রচন্ড পেইন যুক্ত যে ব্যথাটা হয়, ব্যথাযুক্ত মাসিক স্রাবকে সাধারণত ডিসমেনোরিয়া বলা হয় বা মাদক ব্যথা বলা হয়। এই ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু এই বেলিস্পার চমৎকার একটা রেমেডি। আবার কি ইউটেরাস ফিল শোর অ্যাজ ইট স্কুইজড, মানে হইতেছে যে মানে পেশেন্ট বলবে যে আমার ইউটেরাসটা আমার ইউটেরাসটা মনে হয় মানে কি করছে, এটাকে মোচড়াচ্ছে, হ্যাঁ, স্কুইজ যেটাকে বলা হয় মোচড়ানো, বা একটু ওই যে কাপড় কাছে যেরকম আমরা চিপ দেই একটা, হ্যাঁ, কাপড়কে, ঠিক এরকম এটা একটা ফিল পেশেন্টের। হ্যাঁ, এই ফিল করাটা দেখেন ছোট্ট একটা কথা, পেশেন্ট সে বলবে যে আমার ইউটেরাসটা মনে হচ্ছে কে যেন ধরে একটা মোচড় দিচ্ছে, মোচড়ালে যেমন লাগে ঠিক ওরকম একটা পেইন আমি অনুভব করি। বেলিস্পার ইনএবিলিটি টু ওয়াক ডিউরিং প্রেগনেন্সি, ওই যে বললাম হাঁটতে অসুবিধা প্রেগনেন্সি সময়ে, অনেকে পা ফেলতে পারে না। যারা আমি তো বেশিরভাগ সময় মহিলা পেশেন্ট দেখি, আর প্রেগনেন্সি মহিলা বা গর্ভবতী মহিলাটা আমাদের কাছে অনেক বেশি আছে। আর আপনারাও হয়তো অনেক রোগীদের দেখতে থাকবেন যে প্রেগনেন্সি অবস্থা অনেক মায়েদের এটা কমপ্লেন থাকে যে আমি হাঁটতে পারি না, বিশেষ করে শেষ ট্রাইমেস্টারে। তারা বলে যে আমি যদি পা একটু উঠায় হাঁটি আমার পেইন শুরু হয়, আমার অস্বস্তি লাগে, আমি পা ফেলতে পারি না। ওই সময় যদি আপনারা একটু বেলিস্পারিমিডিটা দিতে পারেন তাহলে কিন্তু প্রসূতি মায়ের জন্য সেই হাঁটাটা অনেকটা ইজি হয়। ভেরিকোসাইটিস ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি অবস্থাতে যদি কারো ভেরিকোসাইটিস দেখা দেয় তাহলেও কিন্তু বেলিস্পারিমিডিটি খুব ভালো একটা রেমেডি। হাইপারট্রফি ইউটেরাস, হোয়াট ইজ হাইপারট্রফি? হাইপারট্রফি হচ্ছে ইউটেরাসটা ফুলে গেছে, হ্যাঁ, বড় হয়ে গেছে, কোনো কারণে ফেপে গেছে, এরকম যদি কোনো অবস্থা থাকে তাহলে আমরা পেরিস্পারিমিডিটার কথা ভাববো। এবং সব থেকে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মার্কড ডিসমেনোরিয়া, অর্থাৎ ডিসমেনোরিয়ার ক্ষেত্রে এই পেরিস্পারিমিডিটা চমৎকার একটা রেমেডি। এবার আমি আসি চেস্ট। ছোট্ট একটি কথা কিন্তু কত তাৎপর্য, কথার মতো কথা কিন্তু একটা হলেই যথেষ্ট। দেখেন, ব্রেস্ট ক্যান্সার আফটার ইনজুরি টু দ্য ব্রেস্ট, আমরা অনেক সময় বলি ব্রেস্টে ব্যথা পেলে কোনিয়াম, এটা অবশ্যই আঘাতে কোনিয়াম, কিন্তু যদি সে ব্যথা পাওয়ার পরে আপনি কোনিয়াম দিলেন তার ক্যান্সার হয়ে গেল, তখন কিন্তু একবার বেলিস্পারিমিডির কথা চিন্তা করবেন যে ব্রেস্টে আঘাত পেয়েছে, ইনজুরি হয়েছে, যে কোনো কারণে ব্যথা পেতে পারে, তার সার্জিক্যাল হতে পারে, যে কোনো কারণে সে ব্রেস্টে আঘাত পেয়েছে, তারপরের থেকে তার ক্যান্সার, একবারের জন্য হলো বেলিস্পারিমিডির কথা ভাববেন, কারণ বেলিস্পার কিন্তু ক্যান্সারের ক্ষেত্রেও খুব চমৎকার একটা রেমেডি। এক্সট্রিমিটিস অর্থাৎ হাত পা অঙ্গ, যেগুলো কোন ক্ষেত্রে বেলিস্পারিমিডি ব্যবহার হয়? ব্লুইস্ট কনসিউশন অ্যান্ড হেমাটোমা, অর্থাৎ কোথাও আঘাত লেগেছে, কালশিটে হয়ে গেছে, হেমাটোমা অর্থাৎ হচ্ছে ব্লাড জমে জমে যায়, যেখানে মনে হচ্ছে যে ব্লাড মনে হয় আটকে আছে। অনেকে বলে যে আমি কোনো কিছুতে চাপ খেয়েছি, ব্লাডটা জমে আছে, যদি একটু কেটে দিতাম ব্লাডটা বের হয়ে যেত, এরকম যে ব্লাড জমে থাকা যেটাকে আমরা হেমাটোমা বলি। এই হেমাটোমা যদি নীল কালারে হয়ে যায়, ব্লুইস্ট হয়, হ্যাঁ, কালশিটে হয়ে যায়, তাহলে কিন্তু বেলিস্পারিমিডিটা চমৎকার একটা রেমেডি। আরেকটা আছে রিউমেটিজম ইন ওল্ড লেবার্স, অর্থাৎ যাদের বৃদ্ধ বয়সে যদি কারো রিউমেটিজম থাকে, আর্থাইটিস থাকে, অবশ্যই আর্থাইটিসের জন্য অনেক মেডিসিনই আছে, তারপরেও এখানে যদি আপনি লক্ষণ অনুযায়ী যদি তাকে
গেস করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেলিস রেমেডিটা এখান থেকে দিতে পারেন। স্পাইন স্টিফনেস অ্যান্ড কোল্ডনেস, দেখা যায় যে স্পাইনার্স এই যে ইটা সেটা স্টিফনেস মানে আড়ষ্ট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই বেলিস রেমেডিটা কিন্তু চমৎকার। আর অ্যাবসেস, যেটা অলরেডি আমি ব্যাখ্যা করেছি, যে প্রচন্ড গরম থেকে কেউ ঠান্ডা পানি দিয়ে ঝাপটা দিলে যদি তার মুখে ব্রণ বের হয় এবং সে ব্রণ থেকে যদি সে কোল্ডনেস অনুভব করে, ঠান্ডা অনুভব করে বা ঘামে, তাহলে কিন্তু এই বেলিস রেমেডিটা খুব ভালোভাবে কাজ করে। এবার আমি আসি কি নোটে, খুব সংক্ষিপ্তভাবে। আসলে বেলিস রেমেডিটা খুব রেয়ার একটা রেমেডি। আমার দৃঢ় বিশ্বাস যে আমি যতগুলি বই ঘাটাঘাটি করেছি, সবগুলো বই থেকে ঘাটাঘাটি করে আমি বেলিস রেমেডিটা নিয়ে এসেছি। এখন আপনি বলতে পারেন কি কি বই ঘাটাঘাটি করেছি, অনেক বই। তারপর আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি, যেমন এই এলএম টাইলরের ড্রাগ পিকচার আমি নিয়েছি, এখানে রজার মরিসনের ডেস্কটপ গাইড আমি একটা নিয়েছিলাম, ইউটেরাইন থেরাপিউটিক্স সেটা। তারপরে আমার কাছে ছিল আমার মনে নাই, অনেকগুলি বই আছে, এই মুহূর্তে আসলে আমি মনে করতে পারছি না, অনেকগুলি বই। এবং আমার সফটওয়্যার জমিয়তে অনেকগুলি মেট্রোমেডিকা আছে, সেখান থেকে আমি বিভিন্ন বই পড়ে আমি এই প্রেজেন্টেশনগুলি কালেক্ট করেছি। তো হাউএভার আমি এবার কি নোটে যাচ্ছি। লেফট সাইড এফেকশন উইথ এ ভেরি শিওর ব্লোইস্ট ফিলিংস, লেফট সাইডে তার এফেকশন হবে এবং এটা খুব শোর মানে ক্ষতর দিকে চলে যাবে, বিশেষ করে সেটা হবে নীল রঙের, তার ব্লোইস্ট হবে নীল রঙের। কি নোট হচ্ছে, এতক্ষণ যা রেমেডিটা পড়িয়ে আসলাম, আমি যদি অল্প কথায় তাকে চিনি, যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল টার্ম বা সূত্র, এই সূত্রই কি নোট হচ্ছে, এই ম্যাথমেটিক্যাল সূত্রটা, এই বেলিস রেমেডির সূত্রটা। কমপ্লেন্টস ফ্রম সাডেনলি বিকাম কোল্ড হোয়েন ওভারহিটেড, অর্থাৎ যে কোনো কমপ্লেন যদি থাকে যে আমি অনেক গরম হয়ে গেছি, সেখান থেকে সে ঠান্ডা পানি খেয়েছি, অনেক সময় দেখা যায় প্রচন্ড গরম থেকে কেউ ঠান্ডা পানি খাওয়ার পরে তার গলা বসে যায়, তার পাতলা পায়খানা হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে। বাস আপনি একটু বেলিস রেমেডিটাকে একটু দিয়ে দেখবেন, আশা করি আপনাকে নিরাশ করবে না। ইফেক্টস অফ কোল্ড অর আইস ড্রিঙ্ক হোয়েন হিটেড, এই যে কথাটা লেখা আছে, প্রচন্ড গরম থেকে আসার পরে যদি আইস বা কোল্ড কোনো কিছু খাওয়ার পরে তার ইফেক্ট হয়, সেটা যে কোনো ইফেক্ট হতে পারে, টনসিল হতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু বেলিস রেমেডিটা চমৎকার একটা রেমেডি। স্লিপ ওয়েক্স টু আর্লি অ্যাট 3 AM অ্যান্ড ক্যান নট গো টু স্লিপ অ্যাগেইন, অর্থাৎ বেলিস রেমেডিটা পেশেন্টদের সবসময় মধ্যরাতে মানে রাত 3টায় তাদের ঘুম ভেঙে যায় এবং এরা কিন্তু পুনরায় আর ঘুমাতে পারে না, একদম ঘুম ভেঙে যাবে, তারা হাঁটাহাঁটি করবে, অস্থিরতায় থাকবে, সারা রাত এইভাবে কাটাবে, তাদের আর চোখে ঘুম আসবে না। তাহলে কিন্তু যদি মধ্যরাতে ঘুম ভেঙে যায় এবং সে যদি আর বিছানায় না যেতে চায় বা কোনোভাবে তার ঘুম না আসে, তাহলে কিন্তু আমরা বেলিস একবার ট্রাই করতে পারি। যদিও আমি কখনো লক্ষণের উপর ভিত্তি করে কাউকে এখনো ট্রাই করিনি, তা আপনারা করে দেখতে পারেন। all effects of injury boils fails after major surgical operation fails on spine, দেখা যাচ্ছে যে কোনো ধরনের ইনজুরি, একদম পেটে হোক, মেজর সার্জিক্যাল অপারেশন হোক, স্পাইনে হোক, যে কোনো ধরনের অপারেশন করার পরে যদি তার কোনো সমস্যা হয়, সার্জিক্যাল কোনো প্রবলেম হয়, পোস্ট অপারেশনের প্রবলেম হয়, তাহলে আমরা একবার বেলিস রেমেডির কথা ভাববো। আর একটা হচ্ছে শোরনেস অফ পার্টস, মানে যে কোনো জায়গায় যে পার্ট গুলাতে যদি সে ক্ষত একটা অনুভব করে আর কি, সেটা পেটে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, এরকম অনুভূতি করার ক্ষেত্রেও বেলিস রেমেডিটি চমৎকার কাজ করে। এইবার আমি আসি মাইন্ড, বেলিস রেমেডিটার মাইন্ড আমি আপনাদের যদি কারো জানা থাকে কাইন্ডলি আমাকে শেয়ার করবেন, কারণ বেলিস রেমেডির মাইন্ড সম্পর্কে খুব কম জায়গাতে আমি পেয়েছি এই বেলিস রেমেডির মাইন্ড সম্পর্কে। তো আমি এই জন্যই আমি ছোট্ট একটি কথা দিয়ে আমি বেলিস রেমেডির মাইন্ডে ব্যাখ্যা করছি, যেটা আমাদের একটা ক্লার্ক বলেছিল, ডেইজি ফুল এমন যে বারবার মারানোর পরেও আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়ায়, খুব সহজেই উঠে দাঁড়ানোর প্রবৃত্তিকেই দৃষ্টি নিয়ে এসেছে। যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম এবং সেই কথাটা আমি একদম শেষ প্রান্তে এসে আবার ব্যাখ্যা করছি, শুধুমাত্র একটি কথা দিয়ে কিন্তু আমি পুরো মাইন্ডের চিত্রটা তুলে ধরেছি। অর্থাৎ যারা বেলিস পেশেন্ট, এটা তো সাধারণত অ্যাকুইট রোগের ক্ষেত্রে, ক্রনিকের ক্ষেত্রে যার জন্য মাইন্ডটা খুব বেশি একটা হয়তো বিবেচনা হয় না, তবে এটুকু আমি পেয়েছি বিভিন্ন বইপত্র পড়ে, সেটা হচ্ছে ডেইজি ফুলের লোকেরা খুব সাহসী হয়, আত্মবিশ্বাসী হয়, ওদেরকে যদি আপনি একবার কোনো কিছু বলে নিঃস্ব করে দেন, ওরা কিন্তু থেমে যায় না, আবার উঠে দাঁড়ায়।
প্রকৃতি থেকে উঠে দাঁড়ায়, তারা সেটা থেকে সেরে আর্থিক দিক থেকে তারা কোনো কিছুতে লোজার হলো, দেখা যায় অনেকে আছে আত্মহত্যা করতে যায় বা বিচ্ছেদ করে কিংবা মাইন্ডটিকে সেট আপ করতে পারে না, তারা কিন্তু তা না। এরা কিন্তু আবার নিজেকে আবার নতুন করে তৈরি করতে শিখে এবং নতুন করে আবার স্বপ্ন দেখে যে আমি হেরে যাইনি, আমি আবার নতুন করে উঠে দাঁড়াবো। এই যে একটা মাইন্ড, এটা কিন্তু খুব জটিল একটা মানে মাইন্ড আমি মনে করি এই ডেইজি ফুলের মানে বেলিস পার্সি। তো এটাই সাধারণত এই বেলিস পার্সির মাইন্ড হিসেবে আখ্যায়িত করা যায়। নেক্সট একদম লাস্ট অবস্থাতে চলে এসেছি, রেডল্যান্ড সিমটম, অর্থাৎ বেলিস্পার রেমেডিটার আমি একদম কি দেখলে আমি বুঝতে পারবো যে এটা একদম শিওর বেলিস্পার রেমেডি। যদি এই কথাটা আমি বলতে চাই তাহলে দেখেন আমি এই কথাটাই শুধু ব্যাখ্যা করব। জেনারেল অ্যাগ্রাভেশন আফটার গেটিং ওয়েট অ্যান্ড টেকিং কোল্ড ড্রিঙ্কিং হোয়েন ওভারহিটেড অ্যান্ড স্প্রেডিং। তাহলে আমি এটাকে বাংলা যদি রূপান্তরিত করি, যখন দেহ গরম থাকাকালে ঠান্ডা পানীয় পান করার জন্য কোনো রোগ হয় তখন বেলিস্পার আরোগ্যকারী। একটা কথাতে পুরা বেলিস্পার সম্পর্কে কিন্তু আমার জানা হয়ে গেল। কি বিষয়টা? যখন দেহ গরমকালে ঠান্ডা পানীয় পান করার জন্য রোগ হয় তখনই কিন্তু আমরা এটাকে বেলিস্পার হিসেবে ধরে নিতে পারি। আমি যদি এখন এটাকে ব্যাখ্যা করি তাহলে আমার ব্যাখ্যাটা দ্বারা একটু খেয়াল করেন। ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 1-এ কি আছে? সাধারণত আমরা যে কোনো ব্যথায় আর্নিকার কথা ভাবি, এটা আমাদের প্রকৃতিগত বা এটা আমাদের মেট্রোমেডিকাতে আছে, অনেকেই মানে সবগুলা যত ব্যথা পেলেই ফার্স্ট আর্নিকা, এটা আমাদের ভাবনা। কিন্তু দেখেন আর্নিকার পরেও কিন্তু বেলিস্পারও কিন্তু ব্যথার ক্ষেত্রে চমৎকার ভাবে কাজ করে। যেমন এখানে ডাক্তার বার্নেট একটি কথা বলেছিলেন যে সাধারণত আর্নিকার প্রশংসা পড়তে প্রায় এরকম হয়, তবে আমি এর উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করব, এই ভেষজটি এমন কিছুর জন্য উপযোগী যা কোনো না কোনো কিছুর উপর অতিরিক্ত ঠান্ডা বায়ু প্রবাহ লাগার বৈশিষ্ট্য যুক্ত, এজন্য এটি অদ্ভুত গুণ ধারণ করে। যেমন অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে এটি এসব মারাত্মক এবং বিপজ্জনক দুর্ঘটনা কার্যকর যা দেহ উত্তপ্ত অবস্থায় থাকার সময় অত্যন্ত ঠান্ডা কিছু পান করার কারণে উদ্দীত হয়। আশা করি বুঝতে পেরেছেন। হঠাৎ করে দেহটা খুব গরম, আপনি বাহিরে ঘুরতে গেলেন, পেশেন্ট এসে বললো যে প্রচন্ড গরম, গরম থাকার পরে হঠাৎ করে ভিতরে আসলাম, ঠান্ডা একটা পরিবেশের ভিতরে চলে আসলাম, আর রোগীর হাঁচি কাশি সর্দি যেটাই আছে শুরু হয়ে গেল। বাস এটাই হচ্ছে বেলিস্পারের একটা কজেস, যে সে ঠান্ডা থেকে গরম থেকে আসার পরে অতিরিক্ত ঠান্ডার কারণে তার এই সমস্যাটি হয়েছে। এটা বেলিস্পার খুব চমৎকার কাজ করে, এটা কিন্তু ডাক্তার বার্নেট বলে গেছেন, যেটা ব্যাখ্যা 1 নামে আমি আখ্যায়িত করেছি। ব্যাখ্যা 2-এ দেখেন এখানে উনি আবার বলেছেন যে কৃষকরা এই এই ভেষজটিকে মানে সবসময় কাজে লাগানোর জন্য তারা প্রতিটি গেট এবং দরজার উপর লিখে রাখতেন, যেটা আমি প্রথমেই বললাম, লিখে রাখতেন। এবং তারাদের যখন গরমের মধ্যে যখন তারা প্রচন্ড পরিমাণের মৌসুমে কোনো কাজ করতেন, এতে রেজাল্ট দেখা যেত তাদের মাথা ব্যথা হয়ে যেত বা মুখে কোনো স্কিনে কোনো সমস্যা হতো বা পেটের সমস্যা হতো, তখন তারা এই ডেইজি ফুলের ফুল এবং কাণ্ডটাকে ভিজিয়ে তারা সেই পানিটাকে পান করতেন। এবং অনেক সময় দেখা গেল যে একদম বিশুদ্ধ গরুর দুধে, হ্যাঁ দুধের মধ্যে দুগ্ধের মধ্যে জাল করে সেই পানিটা তারা খেত। তাহলে এখানে কিন্তু ডেইজি ফুলটাকে তারা গরমকালীন থেকে ঠান্ডা হয়ে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু এই ফুলটা তারা ব্যবহার করতেন। এবং দেখা গেত তৎকালীন সময় প্রত্যেকের এবং রাজা বাদশাদের ঘরের দরজাও এই ডেইজি ফুল লাগানো থাকতো। এটা হচ্ছে ব্যাখ্যা 2। এবং ব্যাখ্যা 3-এর যে কথাটা বলা হয় সেটা হচ্ছে যে বিপজ্জনক কাশি, হ্যাঁ কাশি করা, ঠান্ডাকালীন পানি পান করা, এবং দেখা গেল যে কোনো কারণে প্রচুর আবহাওয়াটা খুব গরম, যেটা আমি বললাম যে গরম এখান থেকে আসার পরে গুমট বেঁধে আছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের যে ক্রিস্টোফ স্কোয়ার বলেছেন, ক্রিস্টোফ স্কোয়ারের মতে যে এটা এমন একটি মেডিসিন যেটা হচ্ছে যে বছরের পর বছর উষ্ণতম সময় অর্থাৎ আবহাওয়ার প্রচুর পরিমাণে চেঞ্জ করার পরিবর্তে যে সৃষ্ট শোধগুলো দেখা দেয় সেটা আরোগ্যকারী একটা রেমেডি। তাহলে দেখেন ব্যাখ্যা 1, 2, 3-এর মাধ্যমে কিন্তু আমরা এই কথাটা স্পষ্টভাবে বলতে পারি যে যখন দেখো গরম থাকাকালে ঠান্ডা পানীয় পান করার জন্য কোনো রোগ হয় তখনই বেলিস্পার আরোগ্যকারী একটি রেমেডি। আমার মনে হয় আর ব্যাখ্যার কোনো দরকার নেই। 3টা ব্যাখ্যা যেটা স্টিফেন স্কোয়ার, ডাক্তার বার্নেট এবং ডাক্তার মাইলভার্ডেন্স, এই 3 জনের ব্যাখ্যা দিয়ে বোঝা গেছে যে তারা প্রত্যেকেই এই ক্ষেত্রে এই বেলিস্পার রেমেডিটা ব্যবহার করতেন। এবার আমি এই বেলিস্পার রেমেডিটার ক্লিনিক্যাল কিছু কথা বলবো, যেটা ডাক্তার
ক্লার্ক, ডাক্তার টাইলর এবং ডাক্তার বার্নেট বলে গিয়েছেন। ডাক্তার ক্লার্ক বলেন তার মতে যে বেলেস্পা রেমেডিটা কখনোই বেড টাইমে মানে ঘুমানোর আগে ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে যাদের মধ্যরাতে অর্থাৎ 3টার দিকে ঘুম ভেঙে যায়। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কখনোই বেলেস্পা রেমেডিটা রাতে ব্যবহার করব না। এবং অ্যাকুইড এবং ক্রনিক ডিসপেপসিয়া যাদের আছে, যারা আইসক্রিম খেয়ে এই ডিসপেপসিয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই ডেইজি ফুড অর্থাৎ বেলেস্পা রেমেডিটা চমৎকার একটা রেমেডি। এটা আমার কথা নয়, এটা বলেছেন আমাদের প্রিয় ডাক্তার টাইলার। উনি বলেছিলেন যে অ্যাকুইড এবং ক্রনিক রোগের ক্ষেত্রে যাদের ডিসপেপসিয়া আছে তাদের ক্ষেত্রে, যারা আইসক্রিম খাওয়ার পরে যাদের ডিসপেপসিয়া অর্থাৎ শ্বাসকষ্ট, তাদের ক্ষেত্রে এই বেলেস্পা রেমেডিটা খুব চমৎকার একটা রেমেডি। এবং আমাদের ডাক্তার বার্নেট বলেছিলেন যে বৃদ্ধ বয়সে যাদের রোগ থাকে, হ্যাঁ, গিল্টিনেস বা বিভিন্ন ধরনের রোগ থাকে, যারা এখনো অবধি পর্যন্ত ভালো আছে তাদের চেহারা, কিন্তু তাদের বিভিন্ন রোগ অসুখে ভুগছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বেলেস্পা রেমেডিটা চমৎকার একটা রেমেডি। তো আমি মোটামুটি শেষ দিকে চলে এসেছি, বলতে পারি এটি আমার একদম লাস্ট স্লাইড। এই বেলেস্পা রেমেডিটা আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? আর্নিকা, আর্সেনিকা মেলাবাম, কোনিয়াম, হ্যামামালিস, হাইপেরিকা, পিক্রিক অ্যাসিড, এই দুই রেমেডিটির সাথে সাধারণত এই বেলেস্পা রেমেডিটা আমরা কম্পেয়ার করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বেলেস্পা রেমেডিটা খুবই ছোট একটি রেমেডি। আমি চেষ্টা করেছি খুব কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার প্রেজেন্টেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ডক্টর লাবণী আমিন ম্যামকে এত সুন্দর এবং চমৎকার ভাবে এই মেডিসিন স্টে সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু সময় অনেকটা অতিক্রম হয়েছে, তো মাঝখানে একটু বিঘ্নতা সৃষ্টি হয়েছিল, কারণ অনেককে দেখা যাচ্ছে যে ক্লাসে জয়েন করছে এবং ক্যামেরা অন রাখছে, ক্লাসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক না কেন, যদি আপনাদের এই মেডিসিন সম্পর্কে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, এটা অনেকটাই আনকমন একটা মেডিসিন। তো যদি কারো প্রশ্ন থেকে থাকে সংক্ষিপ্ত ভাবে হাতে কলমে করতে পারেন, তাদের কাছে দেওয়া হবে। আসলে ক্লাসটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমার মনে হয় না কারো খুব বেশি একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে যেহেতু এটা আনকমন মেডিসিন, সহজেই পাওয়া যায় না, মানে হচ্ছে খুব কমই ব্যবহার করা হয়। তো সকলে একটু সময়ের দিকে দেখে প্রশ্নগুলো করবেন যেন সংক্ষিপ্তভাবে হয়ে যায়। হ্যাঁ? তো এখানে পার্থপ্রদীপ স্যার হ্যান্ড রাইজ করেছেন। জি। হ্যাঁ, ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট মেডিসিন এবং এটা খুবই কম ব্যবহৃত ওষুধ। খুব একটা মানে মনোজ্ঞ এবং ভীষণ ডিটেলস উনি অনেক বইপত্র পড়াশোনা করে এটা বুঝিয়েছেন। বিষয় নয়, আমি এই যে ক্লার্কের বরিকে ম্যাথমেটিকা থেকে একটা এক্সট্রিমিটি চ্যাপ্টারে রেলওয়ে স্পাইন বলে একটা কথা পেলাম। এই রেলওয়ে স্পাইন বলতে কি বোঝাতে চেয়েছেন এটা আমি বুঝতে পারছি না। যদি ম্যাডাম বা আর কোনো যারা লিসনার তারা যদি এটা একটু বুঝিয়ে দেন, এইটাই। ম্যাডামকে অনেক ধন্যবাদ, খুব ভালো পড়িয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার মতো একজন মানুষ আমার ক্লাসে জয়েন করেছেন, এটা তো সত্যি আমার একটা গর্বের বিষয়। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। বেলিস্পারের সাথে কি রেলওয়ে স্পাইনের কোনো ব্যাখ্যা ছিল? আমি তো স্পাইনের কথাটা বলেছিলাম। হ্যাঁ, না না, এটা এটা আপনাকে বরিকের ম্যাথমেটিকা থেকে বললাম আর কি, ওটা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা জানি আচ্ছা না। আচ্ছা 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 সরি, বিষয়টা মনে হয় আমিও জানি না। তবে আপনি যেহেতু বরিকের ম্যাথমেটিকা, এটা কোন মেডিসিন থেকে পেয়েছিলেন, মানে কোন মেডিসিনে পেয়েছিলেন? এই বেলিস প্যারানিসি, ও বরিক আচ্ছা আচ্ছা ম্যাথমেটিকা, আচ্ছা আচ্ছা বেলিস আচ্ছা প্যারানিসি এক্সট্রিমিটি যে পাবেন ওটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ আমি আমি বিষয়টা দেখে নিব। হ্যাঁ, আমি আমি বই পড়েছি, কিন্তু হয়তো বা আপনি যেভাবে বলেছেন সেভাবে হয়তো আমার পড়া হয়নি। বাট আমি দেখে নিব বিষয়টা আর কি। জি, ঠিক আছে। ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাচ্ছে নার্গিস আক্তার ম্যাডাম। জি, যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্তভাবে করার জন্য সকলকে অনুরোধ করছি। আর জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে অনেক সুন্দর করে এবং সব মানে একেবারে নতুন একটা মেডিসিন সম্পর্কে জানার জন্য।
আমি এই মেডিসিনটা আসলেই জানতাম না। আমি এমনিতেও কম জানি। তারপরও এরকম নাম শুনিইনি আমি একেবারেই নতুন। আমি বুঝতেও পারতেছিলাম না যে ওষুধটার নাম কি বা মেডিসিনটাকে কি বলছে আমি বুঝতেও পারতেছিলাম না প্রথমের দিকে। তো যাই হোক পরে খুব সুন্দর করে বুঝেছি এবং একটা সুন্দর সূক্ষ্মভাবে ধারণা দিয়েছেন উনি। আমরা এক বাক্যে আর্নিকার পাশাপাশি যে আমরা একটা অন্য মেডিসিনকে চিন্তা করতে পারি এটা আমরা বুঝতে পেরেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে হয়তোবা আমি খুব কম অভিজ্ঞ তার কারণে হয়তোবা মনে হতে পারে আমার কাছে কিছু কিছু কথা বা কিছু কিছু মিনিংস গুলো প্রচুর কঠিন লেগেছে আর কি। এটা হয়তো আমারই ল্যাকিংস এর কারণে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যদি একটু সহজ সুন্দর ভাষায় মানে সহজ করে যদি বোঝানো যেত, যদিও তথ্যগুলো অত্যন্ত তথ্যবহুল ছিল, কিন্তু তবুও আমি বলি যদি একটু একটু সহজ করে মানে সাধারণত আমরা যদি একটু সহজে মনে রাখার উপায়ও যদি বলেছেন উনি আমাকে, খুবই সুন্দর লেগেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা। আর আরেকটা বিষয়, যে বইগুলোর রেফারেন্স দিচ্ছিলেন, যেহেতু আমরা সব বই চিনি না, সব বইয়ের কভার পেজ আমরা জানি না, যদি উনি যেহেতু স্লাইডই করেছিলেন, তো ম্যাম যদি একটু আমাদেরকে ওই বইগুলোরও একটু স্লাইড দেখাতে পারতেন, হয়তো আমাদের জন্য একটু ইজি হতো। মানে যেহেতু বলছে নাম লিখছি হয়তো বা ভুল হচ্ছে, এরকম আমার কাছে মনে হলো আর কি। ম্যাম যদি একটু কষ্ট করে যদি বইগুলো একটু জাস্ট একটা করে স্লাইড যদি দেখাতেন যে এই বইটা এরকম, তাহলে হয়তো আমরা যারা নতুন আছি তাদের জন্য সুবিধা হতো। আমার কাছে এটা মনে হলো আর কি। তবে ক্লাস ধন্যবাদ, সর্বোপরি খুবই ভালো লেগেছে। একটু বলছি, রেকর্ড সরাসরি আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। তো ম্যাম, স্লাইডটি হচ্ছে উনি যেভাবে সাজিয়েছেন, তো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সবকিছুই ঠিকঠাক রয়েছে। আর যেগুলো বলেছেন নোট করে নিতে পারেন প্রয়োজনে। এই ক্লাসগুলো আপনারা সকলেই জানেন যে হোমিও অনুশীলনের ক্লাস সকলের জন্য উন্মুক্ত থাকে, এই যে ক্লাসগুলো অনলি ইন্টারনাল স্টাডিটা বাদ দিয়ে। তো এটা এখনো লাইভ চলছে, লাইভে হচ্ছে। এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং আগামীকাল রাত 8:30 ইউটিউবে আপলোড দেওয়া হবে। এই ভিডিওটাকে আপনারা চাইলে বারবার শুনতেও পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষিপ্তভাবে করলে খুব ভালো হতো। না, না, না। প্রশ্ন নাই। ম্যাম খুব সুন্দর করে বুঝিয়েছেন। প্রশ্ন নেই। খালি আমার কাছে মনে হয়েছে যে মানে আমার কাছে কঠিন লেগেছে আরকি এইটাই। তো এটা ল্যাকিংস মনে করছি আমি আমারই। হুম? জি, অসংখ্য ধন্যবাদ। হয়তোবা এই ধরনের প্রশ্ন অনেকেরই মনে ছিল, করতে পারেনি। তো আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে বিষয়গুলো বলার জন্য। তো আর যদি কারো কোনো ধরনের কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে, সংক্ষিপ্তভাবে করতে পারেন। সময় অনেকটাই অতিক্রম হয়ে গিয়েছে। তো ফেসবুকে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আপনারা অবশ্যই হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এরকম ক্লাসের আয়োজন করার। এছাড়াও আপনারা যারা জানেন যে আমাদের সেশন ভিত্তিক ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে, এবং প্রতিটা সেশন ভিত্তিক আলাদা, আলাদা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। যারা আমাদের হোমিও অনুশীলনের এখনো সদস্যতা নিতে পারেননি বা রেজিস্ট্রেশন পাননি, তারা অবশ্যই সদস্যতার ফরম পূরণ করে আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছি। এবং সর্বশেষ আমি আবারও আ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের আলোচক শ্রদ্ধেয় ডাক্তার লাবণী আমিন ম্যামের প্রতি। কারণ উনার সঙ্গে যখন আমি ক্লাসের পূর্বে কথা বলছিলাম, উনি প্রচুর ব্যস্ত আছে আজকে। তারপরেও যে এখানে ক্লাস নিয়েছেন, তো এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হোমিও অনুশীলনের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আ আজকের এই ক্লাসটির এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।